হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। আর এই দেখো না, ভাবলাম বিছানার চাদরটা দিয়ে পাল্টাবো, কাঁচা ধোয়া করতে হবে, চাদরটা বেশ নোংরা হয়েছে। আর গোছাতে গিয়ে দেখি মনেই ছিল না, আমার বিছানার তলায় মানে গদির নিচে আমি এই যে ময়ূরের পালকগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম। দেখো, বিছানার তলায় বা গদির তলায় বা বালিশের নিচে ময়ূরের পালক রাখলে খুব শুভ হয়, মানে ভালো হয়। তাই জন্য এগুলোকে আবার এখানেই রেখে দেবো। এই দেখো, এইভাবে এখানে রেখে দেবো, ঠিক আছে। কিন্তু ময়ূরের পালকগুলো এগুলো যদি ভেঙে যায় না, এগুলো যদি নষ্ট হয়ে যায়, চোখগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু দেওয়া যাবে না। এগুলো যদি ভালো থাকে তাহলেই দেওয়া যাবে, এগুলো ফেটে গেলে কিন্তু দেওয়া যাবে না, সেগুলো ফেলে দিতে হবে। দেখো, আমার কিন্তু ভালোই আছে, সেই জন্য এইগুলোকে আমি যত্ন করে আবার এখানেই রেখে দিই। মানে বিছানার চাদরটা আমি পেতে নিই। ঝাঁটা দিয়ে ভালো করে মানে বাড়ি ছাড়িয়ে দিয়ে যতক্ষণ না বিছানা আমি ঝাড় দেবো, ততক্ষণ মনের মতো আবার বিছানা গোছানো হবেই না। ঝাঁটার বাড়ি দিয়ে তবেই বিছানা ভালো করে গোছানো হবে। মানে ধুলাই ঝাঁটা, ধুলাগুলো সব ঝাঁটিয়ে বিদায় করলাম। চরম ধুলা আসে, জানো তো, ওই জানলা দিয়ে চরম ধুলা বালি সব আসে। যতই ঝাড় দিই না কেন, প্রতিদিন এটা দিয়ে আমাকে ঝাড় দিতেই হবে। এটা আমাকে একদম সামনের গোড়ায় রেখে দিতে হয়, জানো তো। মানে সামনের গোড়ায় মানে একদম দেবো না, দরজার কাছে রাখি, একটু আড়ালে আড়ালে ঝাঁটা জিনিসটা রাখতে হয়। আর ময়ূরের পালক বললাম, ময়ূরের পালক কিন্তু অবশ্যই তোমার মাথার কাছে রাখবে, পায়ের দিকে কখনো রাখবে না, সেটা আবার খারাপ লক্ষণ বা অশুভ পাবে বলে আমি জানি। তাই মাথার দিকে, যেদিকে মাথা দেওয়া হবে সেই দিকে ময়ূর পালকগুলো রাখতে হবে। আর আমার বিছানা গোছাতে গোছাতে আবার প্রেশার কুকার সিটি দিচ্ছিল, লাভ দিয়ে গেলাম, ওটা আবার নামিয়ে আবার তারপরে জাস্ট ফিনিশিং দিয়ে বিছানাটা গোছানো হলো। আর ঘেমে গেছি, দৌড়ে দৌড়ে রান্নাঘরে গেছি, আবার বিছানা চাদর পাল্টেছি, একদম ঘেমে গেছি। এবার ঘরটা ঝাড় দেবো, ঘর একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবারও ঝাড় দেওয়া হয়েছে। মুলাগুলো যত চরণে ধুলাবালি ছিল এর মধ্যে, চরণের ধুলাবালি গদির থেকে সব ছাপাই হলো, সেগুলো আবার মাটিতে পড়েছে, নিচেতে পড়েছে, সেগুলো আবার ঝাড় দিতে হবে, নাহলে পায়ে পায়ে আবার সেগুলো চরণের ধুলিগুলো আবার বিছানায় উঠবে, তাহলে আমার ডবল খাটনি। কি করা যাবে? আর কচু জানো তো সেদ্ধ হয়ে গেছে। আর কচু যখন আমি কেটেছি তখন আমার ভালোই, হাত পা চুলকায়নি। যখন আমি ধুয়েছি বালতি করে, ওরে বাপরে বাপ, চরম আমার হাত চুলকাচ্ছিল। তখন সে কি করব, হাতের কাছে পেয়েছি নুন, ওই নুন দিয়ে, মানে আমার ঠাকমার কাছ থেকে সেটাই দিল। ঠাকমা বলতো কচু যদি, মানে ঠাকমাকে দেখতাম কচু কাটলে যদি হাত চুলকাতো, তাহলে একটু সর্ষের তেল আর একটু নুন নিয়ে হাতে টাতে মাখিয়ে দিত, চুলকানি কিছুক্ষণের মধ্যে সেই কমে যেত। তা আমি সর্ষের তেলটা আমার হাতের কাছে ছিল না, তাই জন্য আমি শুধু নুনটাই রোলে দিলাম। হ্যাঁ, আস্তে আস্তে একটুখানি চুলকানিটা কমে যাচ্ছে দেখছি। আমার একটু অ্যালার্জির প্রবলেমও আছে, কচু টচু কাটলে না, মানে খেলে যতটা না অসুবিধা হয়, কাটলে পরে বিশেষ করে জল দিয়ে যখন ধুয়েছি তখন রিয়াকশন হয় চামড়ার সাথে, তখন একটু ফুটফুট করে চুলকায় একটা অস্থির ভাব লাগে, মানে বিরক্ত লাগে না, ফুটফুট করে চুলকালে পরে, ওই ব্যাপারটা আর কি। তো রিজুকে ডাকলাম, রিজুও উঠে পড়লো। রিজুর একটা দাঁত নড়ছে, তোমাদের দেখাবো, জানো তো, সমানে দাঁত নড়ছে। ওর প্রায় 8.5-9 বছর বয়স হতে গেলে এখনই কিন্তু কমপ্লিট হয়নি দাঁত করা, সমানে দাঁত পড়েই যাচ্ছে। আর খাবার খাওয়ার সময় শুধু ভয় পাচ্ছে, যদি পট করে পেটে চলে যায়, এই যায়। কিন্তু কি করবো, আমার খুব ভয় লাগে দাঁত ফাত টেনে মেনে তুলতে। ওর বাবা কি করে, যখন একদম নড়ে যায়, মানে একদম ম্যাচুরিটি এসে যায় দাঁত করার, তখন ওর বাবা টেনে তুলে সেই দাঁত ছেলেরও সাহস আছে, ছেলে বাবার কাছে বলে দাও দাও তুমি তুলে দাও, তখন ছেলে বাবার কাছে যায়, বাবা তখন তুলে দেয়। আমি দূরে থাকি, আমি এসব দেখতে পাই না, আমার খুব ভয় লাগে এইসব ব্যাপারে, জানো তো। তো কি রান্না করবো দেখি, কচুটা তো করবোই, আর কি করি সেটা ভাবছি, বুঝতে পারলে। তো কাছে দূরে যেখান থেকে আমার ফ্রেন্ডসরা, বন্ধুরা দেখছো, সকলে ভালো থেকো। আবারও বলছি, তোমরা দেখা শুরুতে সকলের ভিডিওতে একটা লাইক, সাবস্ক্রাইব আর বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, তাই না। তো চল, উদ্দেশ্যে যে সকল নতুন বন্ধুরা আমাদের ফ্যামিলিতে আসছে, অবশ্যই আসবে, তাদের জন্য থাকলো অনেক অনেক আমন্ত্রণ, তাই না, আমাদের পরিবারে আসার জন্য। কিন্তু তোমরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আসলাম, এই কথাটা তোমরা প্লিজ বলো না, তাহলে পরে ইউটিউব চ্যানেলের আমাদের যেমন ক্ষতি হবে তেমন তোমাদের ক্ষতি হবে, কারণ ইউটিউব এইসব কথাগুলো পছন্দ করে না। তো প্লিজ তোমরা ছোট্ট করে একটা যে কোনো কমেন্ট করো, আমরা বুঝে ফেলবো তোমরা আমাদের ফ্যামিলিতে নতুন জয়েন হয়েছে। তাদের কি বলবো, তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, তারা এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও, আমাদের পথ চলার সাথী হও, তারা সবসময় এইভাবে আমাদের সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো।
মাথা দিয়ে মাছ আর একটুখানি ডিমও সাথে দিয়ে দিয়েছি। তাহলে এটাই ঝোল করবো। কী দিয়ে ঝোল করবো বলো তো? এই দেখো, এগুলো তো সজনে ডাঁটা না বলেই আমার মনে হচ্ছে, আমার মনে হয় নারকেলের ডাঁটা, আমি বুঝতে পারছি না। সজনেটা নাচলে যাই হোক এনেছে, এই দিয়ে কিন্তু এই কটাই হবে না। আমি শাকের ডাঁটা আনতে বলেছিলাম, কিন্তু ভালো শাকের ডাঁটা পাইনি, সেই জন্য মন পছন্দ হয়নি, তাই চলে এসছে কটা পটল দিয়ে। ঘরে বেগুনও আছে, তারপর কি পটল দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো, আলু দিয়ে পাতলা করে ঝোল করবো, আর কচুর শাক করবো। আর কিছু করবো কিনা এখনো বুঝতে পারছি না, দেখতে এখন আমি ভাবতে পারছি না, বুঝলে? চলো, কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজ করতে হয় জানো তো। আর এখানে দেখো রিজু কাণ্ড, দেখো রিজু এবারে লজেন্স লেগেছে, কিন্তু পিঁপড়ে মামারা মামিরা সব গন্ধ পেয়ে চলে এসছে, মিষ্টির গন্ধ পেয়ে চলে এসছে, দেখি টেবিলে পিঁপড়ে পড়ে গেছে। বাবু এগুলো খেয়ে নিস, পিঁপড়ে একদম খেয়ে উদ্ধার করে দেবে, তোর পেটে আর যাবে না। আমি একটুখানি কাজগুলো পরিষ্কার করে নিই, আজকে আর কলিং দিয়ে পরিষ্কার করছি না, কিছুদিন আগে কলিং দিয়ে করেছি, খুব একটা দাগ দুগ পড়েনি। রিজুকে বকা দিয়েছিলাম এখানে পাউডার টাউডার মাখবি না, কি করে জানো, পাউডার গায়ে পড়ে না, সারা ঘরে বাড়িতে পাউডারে ছড়াছড়ি। ফ্যানটা চালিয়ে, বিশেষ করে আমি বলেছি পাউডার মাখার সময় ফ্যানটা অফ করে দিবি, এই ফ্যানের হাওয়ায় তার এইদিকে ঘরময় পাউডার হয়ে থাকে, জানা গায়ে যায় তার থেকে বেশি মাখে আমার এই জিনিসপত্রগুলো পাউডার, বুঝলে? আর পাউডার জানো তো মেঝেতে পড়লে না স্লিপ হয়, আমি একদিন পরেই মরছিলাম এই পাউডারে পা দিয়ে, জানো। আর আরেকটা কথা, আমি যখন বিশেষ করে পাউডার মাখবে না, তখন খবরদার যেন এসি চলে না, ঘরে এসি চলে না, অ্যাবজর্ব করে নেয় ওই পাউডার ধুলো বালি পাউডার, এসি অফ করে অবশ্যই পাউডার মাখবে, এই কথাটা আমি বলে দিলাম, জানো তো। আর এই যে কাজগুলো আমি মুছে দিই। আর খুব গরম লাগছে আজকে, এত গুমোট লাগছে না, সকালবেলায় ভাবলাম বলে এত মেঘ করে আসলো, জামা কাপড় বাইরে মেলতে পারিনি, ভাবলাম যদি আবার বৃষ্টি আসে আবার দৌড়ে দৌড়ে তুলবো মেলবো, দেখি একটু ওয়েট করি না। আকাশ দেখো একদম মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেজন্য আরো গুমোট লাগছে, রোদটা মানে ফুলফিল ভাবে ওঠেনি, নিভু নিভু হয়ে আছে, এর জন্য আরো গরম লাগছে। বৃষ্টি আর কি করবে বলো, একটুখানি এই কদিন আগে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে গেল, ফুলফিল ভাবে বৃষ্টি হচ্ছে না, পরিপূর্ণ বৃষ্টি হচ্ছে না, তার জন্য গরম, মাটির যে তাপটা না, সেই মাটির তাপটা ঠান্ডা হচ্ছে না, এর জন্য আরো গরম লাগছে গো, প্রচন্ড গরম লাগছে। শুধু মেঘের দিকে তাকাচ্ছে, একটু মেঘ করুক, একটু বৃষ্টি আসুক, বৃষ্টি কি করবে, বৃষ্টির এত চাহিদা, বৃষ্টিকে এখানে ওখানে লাফিয়ে বেড়াতে হচ্ছে, জানো, দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমরা যেমন এত ব্যস্ত হয়ে পড়ি না কাজের মধ্যে, এক্সট্রা কাজ করতে গেলে বিরক্ত লাগে, বৃষ্টিকে ছোটাছুটি করতে হচ্ছে। এই মেঘটা দিয়ে বলে অন্য জায়গা থেকে কল এসছে, ফোন এসছে, সেখানে দৌড়েছে বৃষ্টি দিতে, বুঝতে পারলে? বৃষ্টি কি করে, বৃষ্টির দোষ নেই, এ ধরে টানাটানি করে, ও ধরে টানাটানি করে, সেই ব্যাপারই আর কি করবে বলো। সেখানে গেছে, সেখানে টিকে ঠান্ডা করে আবার আমাদের এখানে হয়তো আসবে, মেঘ হালকা হালকা আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। সবাই ব্যস্ত, সবাই আমরা এখন ব্যস্ত বলো। এখন 24 ঘন্টার জায়গায় দিন যদি 48 ঘন্টা দিন হতো না, মনে হয় ভালো হতো, সময়ের সাথে পেরে উঠি না, দৌড়াদৌড়ি কি আর বলবো বলো, সব ঘরে ঘরে এই প্রবলেম, যে সময় নাকি পায় না, সত্যি আমারও সেই ব্যাপার হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না। ওই বললাম 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা দিন হলেই ভালো হতো, এটা মুছে নি, দাঁড়িয়ে থাকলে হবে না, কথা বলতে বলতে কাজ করতে হবে, কথাও বলতে হবে, কাজও করতে হবে, সব কিছু করতে হবে, তাই না? আর এত ধুলো আসে না জানলা দিয়ে, যে কি আর বলবো তোমার। এই রাস্তার ধারে বাড়ি হলে যেমন সুবিধা তেমন অসুবিধা, পট করে রাস্তার ধারে দাঁড়ালে পরে সুবিধা কি জানো তো, সুবিধাটাই দাঁড়াবো, টুকটুকি গাড়ি পাবো, স্টেশন রওনা দেবো। এই যদি গলির ভিতর একটু বাড়ি টাড়ি হতো তাহলে টুকটুকি সহজে পেতাম না, আমাকে রাস্তায় মোড়ে আসতে হতো, সেই ব্যাপারটা নেই, সেই সুবিধা আছে। আবার অসুবিধা কি জানো, এই সবসময় জানলা দরজা না খুলে তো রাখতে পারি না, ঘুমোট লাগে বলো, সেই দুপুরের পর চান ফান করে জানলা দরজা বন্ধ করি, মানে জানলা দরজা না খুলে থাকতে পারি না, তাই না? ঘরে সবসময় অক্সিজেন আসতে দিতে হবে, শুয়ে আসতে দিতে হবে, তবে ঘর খোলামেলা লাগবে, ঘুমোট ভাব কাটবে। কিন্তু ওই যে প্রবলেম একটাই, এই ধুলো নিয়ে সবসময় নেতা ফেতা নিয়ে ঘুরতে হবে, জানো। ভাবছি একটা রোবট কিনবো, সেই রোবটকে বলবো এই যা আমার মাছটা ভেজা, রান্নাটা কর, কিছুকে স্কুল দিয়ে আয়, বাজার কর, রেশন তোল, ব্যাংকের কাজ কর, কত ভালো হতো রোবট কিনলে বলো। আস্তে আস্তে দেখবা মানুষ রোবটই কিনবে, কিন্তু বললে হবে, একটা রোবট কত দাম, 5 লাখ 10 লাখ কি তারও উপরে, তাই না? এসব স্বপ্ন, এসব স্বপ্ন, আমার হচ্ছে এসব মা বা আমাদের সাধারণ মানুষের এসব স্বপ্ন, তাই না? বিদেশে কিন্তু এসব রোবটে সব কাজ করছে, হোটেলে সব কাজ করছে, জানো, হোটেলে
হোটেলে যেসব গেস্টরা আসছে তাদের সেবা যত্ন দেখাশোনা সব কাজ কিন্তু ওই রোবট করছে। মানে তুমি দেখে বুঝতেই পারবা না সে রোবট না মানুষ, মানুষের থেকেও দেখতে সুন্দর। বাবা ভাবা যায়, তাহলে তাহলে আর কত দেখবো বলো। চলো বুঝছে না, এই কটা ভাজা হয়েছে আর এগুলো ভাজছি। আর জানো রোবট মেশিন কিনিয়ে আমি আগে কি বলবো রোবটকে, বলবো আমার আগে গা হাতটা ম্যাসেজ করুন, কারণ আমার প্রচন্ড কোমর দিয়ে পায়ে ব্যথা, শুলে পরে প্রচন্ড শুলায়। রিজুকে বলি, বড় ছেলে তো দেবেই না, আর রিজু যাওয়া বাদায় কি করে জানো, এমন জোরে এক লাফতি দেবে তুমি আজকে উঠে একেবারে উঠে পড়বা, হজরের শোয়ার থেকে উঠে পড়বা, মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে, এমন এক গুঁতো দেয়। মানে ভাবে কি দিয়ে মাকে এমন এক লাফতি দেবো পেটে পিঠে, মা আর বলবে যে বাপ থাক বাপ, আর দিয়ে কাজ নেই, এই অবস্থা করে জানো। সেই জন্য আমার ওই যদি রোবট কিনি, বিশেষ করে আমার কোমরে টোমরে মালিশ করার জন্য কিনবো। কিন্তু হ্যাঁ আমার তো সুবিধা হবে, কিন্তু আমাদের এখানে একদম কাজ নেই, এমনি কাজ নেই। রোবট কিনে যদি ওইসব সব কাজ যদি অফিস কাছারিতে হোটেল টোটেলে হয়ে যায় রোবট দিয়ে, মানুষের কাজ আরো যাবে, মানুষ কোথায় যাবে, খাবে কি, কাজ না করলে খাবে কি, তাই না বলো। এমনি কাজ নেই, দেশে কি হয়। তারপর রোবটই যদি সব কাজ করে দেয় 10টা 20টা মানুষের, তাহলে তো হয়ে গেল, আমাদের স্বর্গে যাত্রা করতে হবে। স্বর্গে ক্ষতিও হচ্ছে আবার লাভও হচ্ছে, বলো কি করবো। আমাদের ইন্ডিয়াতে কোথাও এসছে জানো, দুর্গাপুর আর জয়পুরে কিন্তু অলরেডি এই হোটেল সার্ভিসে কিন্তু রোবটরাই করছে। রোবট রোবট ওম্যান, বিশেষ করে মহিলারা এই সার্ভিসগুলো করছে দুর্গাপুর আর জয়পুরে। আস্তে আস্তে সব জায়গায় হয়ে যাবে। 3-4 লাখ টাকা তো মধ্যবিত্ত বলবো না, এটা একটু শৌখিনতার ব্যাপার, শৌখিনতা যাদের আছে তারা কিনতে পারবে, তাই না। দেখি, আমার তো স্বপ্ন রোবট কেনা, মানে আমার স্বপ্ন, জানি না কোনোদিনও সেই দিন ভগবান দেবে কিনা। তো চলো মাছটা ভেজে নিয়ে আসবে, তো প্রচুর শাক ঝরাতে দিয়ে দিয়েছে, আর জলটা ফেলবো না, এই জলটা অবশ্যই দেবো, কারণ এটাতে প্রচুর আয়রন আছে, একটু সময় লাগবে, ধীরে ধীরে করতে হবে। এটা ঠান্ডা হোক। আর এখানে ডাটা দুটো সব সবজিগুলো আমি ভিজিয়ে রেখেছি, তাহলে একটু তাজা হবে, ঢাকাগুলো না মরমর হয়ে গেছে। আর এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি, করতে থাকি। কালো জিরে দিয়ে, কালো জিরে খাওয়া খুব উপকার জানো, কাশিতে খুব কালো জিরের উপকার দেয়, সর্দি কাশিতে। আর যেহেতু রিজুর কাশিটা আছে তাই কালো জিরে দিলাম, অন্যদিন আমি জিরে ফোড়ন দিই। এবার দেবো আলু। কালো জিরে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কালো জিরে পুরো ছাই হয়ে যাবে। এবার আলুগুলো ভেজে দেবো, আলুগুলো ভেজে সবজিগুলো ভাজবো। সবজি আর আলু যদি একসাথে ভাজি না, আলুগুলো ভাজা ভাজা হবে না। আর কি দিয়ে করবো জানো তো, এটা একদম সিম্পলভাবে করবো। এই যে মিক্সিতে মশলা বেটে রেখেছি, আদা জিরে বাটা লঙ্কা নুন হলুদ, ব্যাস এই দিয়ে পাতলা করে ঝোল হবে। আর কচুটা তো জানোই করবো হচ্ছে শুধু রসুন দিয়ে, রসুন থেতো করে লঙ্কা চিড়ে এই কচুটা হবে। মাছের মাথায় ইলিশ মাছ দিয়ে কচু হলে তো একবারে দুর্দান্ত হয় খেতে, তাই না, একবারে দৌড়ায়, তাই না, একেবারে দৌড়ায়। কচুর শাক একেবারে আর কিছু লাগে না, সত্যি কথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে আর কি। তোমরা এটা শুনেছো অবশ্যই, আমি বলছি বাংলা একটা হিট বই গুরুদক্ষিণায় কালী ব্যানার্জি বলেছিলেন আমাকে, বৌমা একটুখানি কি দিয়ে খাবে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাইও না, খুব বৌমার কাছে আবদার করেছিলেন। তো জানো তোমার সেই হিট বইটা, তো সেই অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হ্যাঁ সত্যি কচুর শাক যদি ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়, উফ যা লাগে না, মানে ফাটাফাটি হয়, তাই না। আমার তো লাগেই না, আমাদের বাড়ির ফ্যামিলির কারো কিছু লাগে না জানো তো। এবার সিলটা বাড়িয়ে দিই, তাহলে আলু আর ভাজা হবে না, আলু কাঁচা কাঁচা থেকে যাবে, তাকিয়ে থাকবে আমার দিকে, চেয়ে থাকবে। আলু কি হবে, আলু আমার দিকে চেয়ে থাকবে, ভাজা ভাজা হবে না। আর সবজি যদি ভালো করে না ভেজে মশলা দিই, তাহলে পরে ভালো হয় খেতে। মশলাটায় কষানোই হচ্ছে আসল রান্নার শিল্পকতা কোথায়, কষিয়ে বসিয়ে রান্না করার মানে রান্নার শিল্পকতা, মানে যে যত বেশি শিল্পী হবে, এক্সপার্ট হবে, রান্নার কথা কষিয়ে বসিয়ে রান্না করবে, তাই না। কিন্তু এই কষিয়ে বসিয়ে রান্না করা আজকালকার দিনে খাওয়া ঠিক না, নানান সমস্যা। কিন্তু চলো আলুটা দিতে হবে কচুর শাকে। আর জানো তো গুরু দক্ষিণা যেসব ভালো লাগা অনেক গান আছে, তো তার মধ্যে থেকে একটা গান আমার এখন গাইতে ইচ্ছা করছে। সেই গানটা কি জানো, সেই গানটা হলো এইটা, আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে, লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা। মেঘে আজ আকাশ ঢেকেছে, চাঁদটা গিয়েছে ঢেকে, দেখা দাও তুমি হাসি মুখ নিয়ে আধার কালিমা থেকে। রজনীগন্ধার সুদূর সুবাসে দাও এমন ভোরে, আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে। আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 লা। এই গানগুলো সত্যি যিনি লিখেছিলেন, যিনি গেয়েছিলেন, মানে অসাধারণ। মানে ওনাকে আমি বাবার স্থানে বসিয়েছি, তাই না? ওনার প্রত্যেকটা বই আমি দেখতাম, জানো, ছোটবেলায় ওনার বই মানে, তখন তো আমাদের এইসব টিভির চ্যানেলগুলো এত ছিল না, DD7-এই বাংলা বইগুলো হতো, বিশেষ করে শনি রবিবারে। তো মানে ওনাদের বই, ছোটবেলায় ওনার বই মানে, তখন তো আমাদের এইসব টিভির চ্যানেলগুলো এত ছিল না, DD7-এই বাংলা বইগুলো হতো, বিশেষ করে শনি রবিবারে। তো মানে ওনাদের বই হলে একেবারে মস্তি করে জমিয়ে বাড়ির সপরিবারে মিলে আমরা ওইসব বইগুলো দেখতাম। এখন তো অনেক চ্যানেল বেরিয়েছে, তখন তো ওই একটাই চ্যানেল ছিল। আর ফার্স্ট আরেকটা কথা বলি ফ্রেন্ডস, আমার জীবনের ফার্স্ট সিনেমা হলে দেখা বই কোনটা জানো? আমার মা পরীক্ষা হয়ে গেছিল, আর সেই সময়টা পরীক্ষা হয়ে গেছে মানে 9-10-এ, মানে 9-10 না, যত সম্ভব 7-8-এ পড়ি। তো 7-8-এ পড়ি, ফার্স্ট সিনেমা হলে পা রাখলাম, পদার্পণ করলাম। আমার মা, বোন, আমি আর একটা কাকিমা আর তার মেয়ে গিয়েছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমরা সবাই মিলে মজা করে ওই গুরুদক্ষিণা সিনেমাটা দেখতে গিয়েছিলাম। আমার জীবনে ফার্স্ট সিনেমা হলে যাওয়া, আর আমার বোনেরও ফার্স্ট সিনেমা হলে যাওয়া। আমরা বেশিরভাগ সময় সিনেমা হলে যেতাম না, আমার মা নিয়ে যেত না। তো এখনকার ছেলেমেয়েরা তো একা একাই যায়, যা 2-4টে বই দেখেছি মা বাবার হাত ধরেই গিয়েছি। আর ফ্রেন্ডসদের সঙ্গে একটা বই গিয়েছিলাম, সেটা পরে বলবো। ফ্রেন্ডসদের সাথে কোন বইটা দেখতে গিয়েছো? ফ্রেন্ডসদের সঙ্গে যাওয়ার ব্যাপারটাই আলাদা, উদ্বেগই আলাদা না? ওদের সঙ্গে বই দেখতে যাবো, সেই ব্যাপারটাই আলাদা। একটা দুটো বই আমি মানে আমার বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, তাও উচ্চ মাধ্যমিকটা দিয়েছি সবে, তখন সেই মুহূর্তে গিয়েছিলাম, পারমিশন ছিল না, জানো। বাবা, আমার বাবা ভীষণ রাগী, মানে এইসব একা একা ছাড়বে না টাড়বে না, এইসব ব্যাপারে একটু রাগী। এমনি কিন্তু আমার বাবা খুব ভালো মানুষ। তো চলো রসুনগুলো কেটে নিই, তারপরে কচুর শাক বসাবো, ততক্ষণে আমার মাছটাও হয়ে আসবে, বুঝলে? বুঝলে করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে, তাই না? সন্তানদেরকে ঠিকভাবে মানুষ করতে হবে, দেখাশোনা করতে হবে, তাদের সঙ্গে গল্প করতে হবে, তাদের সঙ্গে সবাই খ্যাক খ্যাক করলে চলবে না, সন্তানদের সঙ্গে না, ওইভাবে না। সন্তানদের শাসনও করতে হবে, আবার ভালোবেসে কাছেতে নিতে হবে, একদম বন্ধুর মতো হয়ে। তবে তো তারা মানে বুঝবে মা আমাদের ফ্রেন্ডস, বন্ধু, তাহলে ভয়ে ভয়ে থাকলে ওরা সব কথা শেয়ার করবে না। আর একটা সময় পর জানো তো, মা বাবা কিন্তু ফ্রেন্ডসই হয়ে যায়। মেয়েরা তো হয় মার ফ্রেন্ডস, কিন্তু বন্ধু হতে হবে। ছেলে মেয়েদের মানুষ করতে গেলে সবসময় বকাঝকা করলে, শাসন করলে চলবে না, অবশ্যই শাসন করতে হবে, কিন্তু বন্ধুত্ব বজায় রেখে তারপরে। তো চলো, অনেক কথা বলে ফেললাম কিন্তু, বুঝতে পারলে আমার রান্না দেরি হয়ে যাবে, তাহলে কি হবে তখন? চলো, কটা বাজে জানো তো? এখন প্রায় 9:45 বাজে। তাহলে করে নি, ঠান্ডা হচ্ছে আর একদিকে ঝোল হচ্ছে, আর ভাবলাম একটু পাখার তলায় হাওয়াটা খেয়ে নি। প্রচন্ড ঘেমে গেছি জানো তো, ঘুমোর একটা লাগছে, অস্থির লাগছে। আর তোমাদের আইডিয়াটা কেমন দিলাম ফ্রেন্ডস? ওই যে কম্পিউটার নাকি রোবট, রোবট কেনার ব্যাপারটা। রোবট তো অবশ্যই কম্পিউটার সিস্টেম থাকে ওর মধ্যে, তাই না? তো রোবট ওই জন্য সমস্ত কিছু কাজ করে দেবে, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত হাউস ওয়াইফদের, আমাদের ছেলেদের বলতে হবে না। আর বিশেষ করে কোমরে ব্যথার জন্য নিজুকে বলতে হবে না। আজকাল তো হাজবেন্ডরা সময়ই পায় না, অনেক কাজ করে দেবে, বাজার কাজ করে দেবে, ব্যাংকের কাজ করে দেবে, আমাদের হাতে পাতে রান্না বান্না, ছেলের স্কুল দেওয়া, মানে যাবতীয় কাজ যা বলবো একবার গড়গড় করে দেবে, কোনো মুখ গোমরা করবে না, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, তাই না? যদি একটু সাধ্যের মধ্যে আমরা মধ্যবিত্তরা হাউস ওয়াইফরা এরকম একটা রোবট কিনতে পারি, তাই না? কি ভালো হবে না? সেই দিন আসার পরে, জানি না সেই দিন কোনোদিনও আসবে কিনা আমার জীবনে। ব্যাপার, আমাদের আসার পরে তো একবার চাঁদ পাওয়া আকাশে, তাই না? সব কাজ করে দেবে, পা টিপে দেবে, সমস্ত কাজকর্ম করে দেবে, আবার ঝগড়া অশান্তি ছাড়াই, তেল দিতেও হবে না, বলতেও হবে না বারবার করে, আবার ফোটাও দেবে না, তোমার কাজ করে দিই,
এসব কাজও বলে দেবে না বাবা, যখন কাজ করে দিতেই হবে। আমি কিন্তু জলটা দিয়েছি বলে, মানে কচু শাকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি সেই জলটা দিয়েছি বলে অনেকটা সময় লাগবে। আর ফ্রেন্ডস, তো একটা কথা মিস্টেক করে গেছি, মানে আমি ভুল হয়ে গেছে, সরি তোমাদের কাছে, যে কচুর শাক কিন্তু কালী ব্যানার্জি কিন্তু গুরু দক্ষিণা খেতে চায়নি। এটা চেয়েছিল ছোট বউ ফিল্মে, ছোট বউ সিনেমায়, যে ওটা একটা বিখ্যাত সিনেমা। তখনকার দিনে ছোট বউ, মেজ দিদি, গুরু দক্ষিণা একেবারে মানে বিখ্যাত সুপার ডুপার হিট, তাই না? সুপার ডুপার হিট বই। আর কালী ব্যানার্জি, তাপস পাল, রঞ্জিত মল্লিকের মতো এমন অভিনেত্রী আর্টিস্ট বোধহয় এই জন্মে আর আমরা পাতে বসেছি, বা অনেকে হারিয়েও গেছেন। কালী ব্যানার্জি, তাপস পাল তো অকালেই প্রাণ ঝরে গেল। তো আর কি বলবো, গুরু দক্ষিণা ছবিতে তাপস পাল গুরুকে, ওই যে নিজের কণ্ঠটা, গুরুকে দান ব্যানার্জি নাতির চিকিৎসার জন্য টাকা লাগবে, আর ওদিকে উনিও ব্ল্যাকমেল করছিলেন যে আর্টিস্ট বলে না, উঠে গেলে পরে, ভালো কাজ করলে পরে মানুষের সহ্য হয় না, ওই বইটাই ঠিক তাই। তাই বলেছিল যে তাপস পাল যেন সারা জীবনের মতো গান বন্ধ করে দেয়, তাহলে তাহলে তিনি তাকে সাহায্য করবেন তার নাতির জন্য। খুব টাকার দরকার হচ্ছিল, নাতিটা প্রচণ্ড অসুখে ভুগছিল, সেই জন্য কালী ব্যানার্জি চোখে মানে চোখ দিয়ে জল চলে আসছিল। কালী ব্যানার্জি যখন তার কাছে ভিক্ষা চাচ্ছে, আমাকে তোমার কণ্ঠটাকে ভিক্ষা দাও, তখন উনি বলছেন, হ্যাঁ গুরুদেব বা মাস্টারজি এই কথা কি বলছেন আপনি, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, এটা কোনো ব্যাপারই না। তাই উনি অঞ্জলি দিয়েছিলেন, পায়ে অঞ্জলি দিয়েছিলেন তার কণ্ঠটাকে, সারা জীবনের জন্য তুমি অত সুন্দর গান গাইতে পারতেন, সেগুলিকে বন্ধ করে দিয়েছিলেন, তাই না? বন্ধ রেখেছিলেন। সেটা কি কষ্ট, সে আর কি বলবো। এই সিনেমাটা দেখতে গিয়ে না, মানে আমার চোখ দিয়ে সিনেমা দেখবো কি, একটা সিনেমা দেখতে যাই না আনন্দ করার জন্য, মানে অঝরে কেঁদেছি, অঝরে আমরা সবাই মিলে কেঁদেছি জানো। মানে বইটা দেখে এসে বাড়িতে কদিন আর মনটা ভালো লাগছিল না, কি উদ্বেগ হচ্ছিল যে এরকম হয়, এত বড় দান। আমি বলবো সকলকে, গরুকে যেন এরকম ভাবেই আমরা সম্মান করতে পারি, তাই না? তবেই শ্রেষ্ঠ পৃথিবী তৈরি হবে। আমরা বাচ্চাদেরকেও যেন শেখাতে পারি যে গুরু হচ্ছে শ্রেষ্ঠ বাড়ি, আর বাড়ির মা বাবাও কিন্তু, মা হচ্ছে বাড়ির কি বলবো প্রথম শিক্ষক মা, তারপরে যাত্রা করতে যাত্রা, মানে যার কাছে আমরা পড়াশোনা শিখতে যাই, সেই সব গুরুদেবকে যেন গুরুদেব বলেই জানি, মানি, এরকমভাবেই যেন আমরা সম্মান করতে পারি সারা জীবন। তো মানে কি বলবো, এখনো এইসব 90 দশকের বইগুলো কোনোদিনও পুরনো হবে না। আজকে 2023-24 সালে দাঁড়িয়েও আমরা যখন এই বইগুলো দেখি, বারে বারে দেখতে ইচ্ছা করে, বারে বারে, কোনোদিনও পুরনো হয় না। আমি তো বারে বারে দেখি জানো। সত্যি কিছু কিছু বই আছে হৃদয় ছুঁয়ে, যার মানুষকে কাঁদিয়ে দেওয়া, মানে বুঝতেই পারছো, মানে সেই বই একেবারে আর বলতে হবে না, সুপার ডুপার হিট, একেবারে হিট, মানে কাঁদিয়ে দেওয়ার মতো আর কি বলবে। কেঁদে ফেলছি আমরা সেই গানটা শুনে, বা ছবিটা দেখতে গিয়ে আমরা কাঁদছি, অঝরে কাঁদছি, মনে কতটা দাগ কেটে যায়, হৃদয়ে কতটা মানে এই ছবিগুলোর এফেক্ট রেখে যায়, তাই না? তো এইসব বইগুলোর সাথে কারো তুলনা হবে না। তো অনেক কথাই বলে ফেললাম, আজকে এইসব রান্না বান্না হলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবে। আর সব ফ্রেন্ডসদের বলছি যে লাইক, শেয়ার, কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবে, সকলের পাশে থাকবে। তাহলে আজকের মতো টাটা।